হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আমি দীপা। সবাইকে সুস্বাগত জানাই প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই পরম ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি রয়েছে অমাবস্যায় সূর্যগ্রহণ। অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। অবশ্যই সকলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। অনেক তথ্যসমূহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। 17 ফেব্রুয়ারি মঙ্গলবার দিন হচ্ছে আজ। আর আজকের দিনেই সংগঠিত হবে অমাবস্যায় মহাবিরল এক সূর্যগ্রহণ, যা হচ্ছে মহাজাগতিক বলা হয়েছে এই সূর্যগ্রহণকে। তো এই সূর্যগ্রহণে অনেক ঘটনাই পরিলক্ষিত হবে। বলয়গ্রাস সূর্যগ্রহণ একটি বিশেষ ঘটনা, যেখানে চাঁদের ছায়া সূর্যকে সম্পূর্ণ ঢেকে দেয় না। পৃথিবীর কিছু নির্দিষ্ট অংশ থেকে সূর্যের সামনে দিয়ে চাঁদের পরিভ্রমণ দেখা যায় এবং খুব অল্প সময়ের জন্য আকাশে দেখা যায় একটি আগুনের বলয়। এই নির্দিষ্ট অংশ বাদে আর সব জায়গা থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। সূর্যের চারিদিকে পৃথিবী প্রদক্ষিণ করে, আবার পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে চাঁদ। এভাবে প্রদক্ষিণ করতে করতে যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরল রেখায় আসে, তখন গ্রহণ হয়। যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মধ্যে একই সরলরেখায় চলে আসে, তখন সূর্যের আলো পৃথিবীতে আসার সময় চাঁদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। ফলে সূর্যের আলো কিছুক্ষণের জন্য পৃথিবীতে আসতে পারে না। এই সময়কেই সূর্যগ্রহণ বলে। বলয়গ্রাস সূর্যগ্রহণ হলো এমন এক ধরনের বিশেষ সূর্যগ্রহণ, যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে সরাসরি চলে আসলেও পৃথিবী থেকে দূরত্বের কারণে চাঁদ তুলনামূলক ছোট দেখায় এবং সূর্যকে সম্পূর্ণভাবে ঢাকতে পারে না। এর ফলে সূর্যের চারপাশে উজ্জ্বল অংশ একটি আংটির মতো বা বলয়ের রিং অফ ফায়ারের মতো দেখায়। আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন বছরের প্রথম সূর্যগ্রহণ কখন ঘটবে। 17 ফেব্রুয়ারি একটি বলয়াকার সূর্যগ্রহণ ঘটবে। আপনারা জানতে পারবেন বছরের প্রথম এই সূর্যগ্রহণ কখন ঘটবে, কত সময় স্থায়ী কাল রয়েছে, কখন গ্রহণ শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে, অমাবস্যা তিথি কত সময় থাকছে, আপনারা সেটিও বিশেষভাবে জানতে পারবেন। গ্রহণের আগে রান্না করা খাবার কি গ্রহণ করা যাবে, মানে খাওয়া যাবে কিনা, এবং সেই খাবার গ্রহণ করলে কি কোনো অসুবিধা আছে, কোন কোন জায়গা এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে এবং কোন কোন জায়গায় দৃশ্যমান হবে না, অর্থাৎ দেখা যাবে এবং দেখা যাবে না, এর সূতককাল কতক্ষণ পর্যন্ত থাকবে, গর্ভবতী মায়েদের কি করণীয় রয়েছে এই গ্রহণ চলাকালীন অবস্থায় বা অমাবস্যা থাকাকালীন অবস্থায়, বিশেষ করে সাধারণ মানুষেরাও আপনারা কি করবেন আর কি করবেন না, কি খাবেন এবং কি ভুলেও খাবেন না, এবং কোন জায়গায় একটি প্রদীপ প্রজ্বলিত করতে হবে, আপনারা সে বিষয়েও বিস্তারিত জানতে পারবেন সেই প্রসঙ্গে। সূর্যগ্রহণের সূতককাল কি বৈধ হবে, গ্রহণটি কেমন দেখাবে, কত ধরনের সূর্যগ্রহণ আছে, বিশেষ করে গ্রহণের সময় ভুল করেও মুখে তুলবেন না এই 3টি খাবার, কোন রাশিতে এই গ্রহণ ঘটবে, বিশেষ করে কোন রাশির ব্যক্তিরা কোটিপতি হতে চলেছে এই সূর্যগ্রহণের কারণে, আপনারা সেটিও জানতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ আমাদের আজকের এই ভিডিওটি। প্রত্যেকে অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন প্রত্যেক সনাতনীরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যদি আপনি
আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিও থেকে আপনি নিশ্চয়ই উপকৃত হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। ভিডিওটি একদমই টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। গ্রহ নক্ষত্রের অবস্থান গতিবিধি পরিবর্তনের উপর যেমন সমস্ত রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ নির্ভর করে, সেই রকমই সূর্য ও চন্দ্রগ্রহণের ফলেও অনেক কিছু নির্ভর করে। 2025-এর মতো 2026 সালেও মোট 4টি গ্রহণ হবে, 2টি সূর্যগ্রহণ ও 2টি চন্দ্রগ্রহণ। বছরের প্রথম সূর্যগ্রহণ হচ্ছে আজকের দিনে অর্থাৎ 17 ফেব্রুয়ারি এবং পরবর্তী গ্রহণ হচ্ছে মার্চ মাসে প্রথম চন্দ্রগ্রহণ। 2026 সালে প্রথম সূর্যগ্রহণ 17 ফেব্রুয়ারি। এই গ্রহণটি কুম্ভ এবং ধনিষ্ঠ নক্ষত্রে ঘটবে। এটি একটি বলয় গ্রাস সূর্যগ্রহণ হবে। সূর্যগ্রহণের সময় সূর্যের আকৃতি একটি উজ্জ্বল ব্রেসলেটের মতোই দেখাবে। জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন যে এই সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের প্রায় 96% ঢেকে ফেলতে পারে। আপনারা জেনে নিন কবে, কখন, কোথায় কোন গ্রহণ হবে এবং সূতক কাল কখন রয়েছে। ভারতীয় সময় অনুসারে 17 ফেব্রুয়ারি মঙ্গলবার দিন বিকাল 3:26 থেকে সন্ধ্যা 7:57 পর্যন্ত সূর্যগ্রহণ ঘটবে। এই সূর্যগ্রহণের মোট সময়কাল 4 ঘন্টা 31 মিনিট। এই সূর্যগ্রহণটি তার সর্বোচ্চ সীমায় থাকবে বিকাল 5:13 থেকে সন্ধ্যা 6:11 মধ্যে। এটি একটি বলয় গ্রাস সূর্যগ্রহণ যা ভারত বা বাংলাদেশে দেখা যাবে না, অর্থাৎ অদৃশ্য। এটি কেবল দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে দেখা যাবে, যার মধ্যে রয়েছে জিম্বাবুয়ে, জাম্বিয়া, তানজিয়া, নামিবিয়া, মরিশাস, বোতসোয়ানা, মোজাম্বিক, আর্জেন্টিনা এবং চিলি। সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে সূতক কাল শুরু হয়। তবে 17 ফেব্রুয়ারি সূর্যগ্রহণ ভারতে এবং বাংলাদেশে দেখা যাবে না, অতএব এর সময়কাল বৈধ হবে না, মানে সূতক সময়কাল বৈধ হবে না। তবুও মহাজাগতিক সূর্যগ্রহণ ঘটতে চলেছে 2026-এ এই প্রথম সূর্যগ্রহণ, যা প্রত্যেকের নিয়মবিধি অনুসারে অবশ্যই মেনে চলা উচিত, যার প্রভাব মহাজাগতিকভাবে পৃথিবীতেই বিরাজমান। 17 ফেব্রুয়ারি একটি বলয় গ্রাস সূর্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এই গ্রহণ ঘটবে যখন চাঁদ সরাসরি সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে। আর সেই 17 ফেব্রুয়ারি হচ্ছে আজকের দিন মঙ্গলবার। এই গ্রহণের সময় পৃথিবীর কিছু অংশ থেকে সূর্য একটি আলোকিত বলয় হিসাবে আবির্ভূত হয়। এটি আগুনের বলয় বা রিং অফ ফায়ার নামে পরিচিত। সূর্যগ্রহণ প্রধানত 3 প্রকার। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যেখানে চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে দেয়। আংশিক সূর্যগ্রহণ, যেখানে চাঁদ সূর্যের কেবলমাত্র একটি অংশকেই ঢেকে রাখে। বলয় গ্রাস সূর্যগ্রহণ, যেখানে চাঁদকে কেন্দ্রে ছোট দেখায় এবং সূর্য তার পেছনে একটি ব্রেসলেট বা আংটির মতোই দেখায়, প্রান্ত থেকে জ্বলজ্বল করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে গ্রহণের সময় পূজা করা নিষিদ্ধ। এই সময়ে দেবদেবীর মূর্তি স্পর্শ করাও উচিত নয়। এই সময়ে কোনো শুভ কাজ একদমই করা উচিত নয়। গ্রহণের সময় খাবার রান্না করা বা খাওয়াও এড়ানো অবশ্যই উচিত, অর্থাৎ এই সময়ে আপনারা রান্না করবেন না বা খাবার গ্রহণ করবেন না। গর্ভবতী মহিলা, শিশু এবং বয়স্কদের এই সময়ে তাদের ঘর থেকে বের হওয়া উচিত নয়। যদি সূর্যগ্রহণ অশুভ হয় তাহলে গ্রহণের সময় সূর্যদেব বা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত মন্ত্র জপ করা উচিত। আপনি গুরুমন্ত্র বা বিষ্ণু সহস্র নামও পাঠ করতে পারেন। এটি আপনার অবশ্যই উপকারেই আসবে।
সূর্যগ্রহণের পরে স্নান করা অপরিহার্য। এটি গ্রহণের নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পেতে সাহায্য করে। এরপর সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। বাড়ির মন্দিরের মূর্তিগুলিকে বিশুদ্ধ জল দিয়ে স্নান করান এবং সেগুলি পুনরায় স্থাপন করুন। গ্রহণের পরে দান করা বিশেষভাবে ফলপ্রসূ হতে পারে। আপনি এই সময় বস্ত্র বা খাদ্য দান করতে পারেন আপনার সাধ্য অনুসারে। গ্রহণের সময় বা পরে কিছু জিনিস দান করা অত্যন্তই শুভ বলেই বিবেচিত হয়। এই সময় আপনি দরিদ্র বা অভাবীদের খাদ্য, পোশাক এবং অর্থ দান করতে পারেন। গ্রহণের পরে সূর্যের সঙ্গে সম্পর্কিত জিনিস দান করলে আরো ভালো হবে। গম, চাল, ডাল, গুড়, কালো তিল এবং হলুদ ফল দান করতে পারেন। হিন্দু ধর্ম বিশ্বাস অনুসারে সূর্য ও চন্দ্রগ্রহণ রাহু ও কেতুর সঙ্গে সম্পর্কিত বলেই মনে করা হয়। যাদের পাপী বা ছায়া গ্রহ রয়েছে যাদের জীবনে, বিশ্বাস করা হয় যে সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত অমৃতের পাত্র নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে বিরোধ দেখা যায়। এরপর ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন এবং দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করেন। শরভানু নামে এক অসুর এই কথা বুঝতে পেরে গোপনে দেবতাদের সারিতে বসে পড়ে, এমনকি সে অমৃত পান করে। সূর্য ও চন্দ্র তাকে শনাক্ত করে এবং বিষ্ণুকে সত্য কথাই বলেন। এরপর বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে তার মাথা কেটে ফেলেন, তবে অমৃতের কারণে তিনি মারা যাননি। পরবর্তীতে তার দেহে দুইটি অংশে বিভক্ত হয় তার দেহ, যা রাহু ও কেতু নামেই পরিচিত। বলা হয় যে এই দুইটি পর্যায়ক্রমে সূর্য ও চন্দ্রকে গ্রাস করে, যার ফলেই ঘটে গ্রহণ। 2026 এই বছর প্রথম সূর্যগ্রহণ 17 ফেব্রুয়ারি মঙ্গলবার দিন। সূর্যের বলয় গ্রাস গ্রহণের বেশিরভাগ অংশ 2 মিনিট 20 সেকেন্ডের জন্য ঢাকা পড়বে, অর্থাৎ সেই সময়ে সূর্যকে পৃথিবী থেকে প্রায় দেখা যাবে না বললেই চলে। এর সূতক কাল প্রযোজ্য নয়, কারণ এই গ্রহণ ভারতে আর বাংলাদেশে অদৃশ্য। দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে 12 আগস্ট। এটাও বলয় গ্রাস সূর্যগ্রহণ। এই গ্রহণও ভারতে বা বাংলাদেশে অদৃশ্য থাকবে। এর পরবর্তী হচ্ছে চন্দ্রগ্রহণ 2026-এ। এই বছর প্রথম চন্দ্রগ্রহণ হবে 3 মার্চ। এই গ্রহণ প্রায় 58 মিনিট স্থায়ী হবে। এটি পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই সময় চাঁদকে লাল রঙের দেখাবে। ভারতের আকাশে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে। এই বছর শেষ চন্দ্রগ্রহণ হবে 28 আগস্ট। এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, বাংলাদেশেও দৃশ্যমান হবে না। আপনারা জানলেন 2026-এ মোট 4টি গ্রহণ কবে সংগঠিত হবে, সেই বিষয়ে আপনাদেরকে জানানো হলো। গ্রহণের আগে রান্না করা খাবার অবশ্যই আপনারা তাতে তুলসী পত্র দিয়ে রাখবেন, আর অবশ্যই গ্রহণ শেষে আপনি ঠাকুর পূজা দিয়ে সেই খাবার গ্রহণ করতে পারেন, মানে খেতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবে বিশেষ করে গ্রহণের সময় রান্না করবেন না এবং কোনো খাবারও বিশেষ করে খাবেন না। এই সময় জলে তুলসী ও দূর্বা ঘাস দেওয়ার প্রচলন রয়েছে, এতে জল পরিশুদ্ধ হয়ে যায় বলে বিশ্বাস করা হয়। এছাড়া গ্রহণের সময় অন্ন গ্রহণ করলে তা অশুভ হয় বলে বিশ্বাস। গ্রহণের সময় রান্না না করার পরামর্শ দেওয়া হয়। যেই মানুষ অসুস্থ, ক্লান্ত অথবা বৃদ্ধ, তাদের ক্ষেত্রে একান্তই সম্ভব নয়। তো সম্ভব যদি না হয় তাহলে জল বা ডাবের জল অথবা এই ধরনের কোনো খাবার আপনারা খেতে পারেন, তবে ভারী কোনো খাবার আপনারা খাবেন না বিশেষ করে। তবে খালি চোখে কখনোই সূর্য গ্রহণ দেখা উচিত নয়। এই সময় কখনো আপনি আকাশের দিকে তাকাবেন না। এই সময় কখনো বাইরেও থাকা উচিত নয়, বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে। খালি চোখে কখনোই গ্রহণ দেখা উচিত নয়, এতে চোখে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। দূরবীন, ক্যামেরার লেন্স, টেলিস্কোপ দিয়েই সূর্য গ্রহণ দেখতে বলেন বিশেষজ্ঞরা। যদি আপনি দেখতে চান, গ্রহণের সময়
শাড়িতে পিন বা সাধারণভাবে সেফটি পিন কোনো গয়না পরতে নিষিদ্ধ করা হয়েছে। এতে নাকি বিপদ হতে পারে, যদি এরও কোনো বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি। গ্রহণের সময় তুলসী গাছ আপনারা একদমই স্পর্শ করবেন না। গ্রহণ চলাকালীন চুল দাড়ি নখ ভুলেও কাটবেন না। বিশেষ করে কোনো গাছপালা আপনারা কাটবেন না। গ্রহণের সময় ক্ষতিকারক রশ্মি বিকিরণ হয়, তাই বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়। সূতককাল এবং গ্রহণের সময় অশুভ শক্তির ক্ষমতা বহু গুণ বৃদ্ধি পায়, তাই এই সময় নির্জন স্থান বা শ্মশানে যাওয়া উচিত নয়। গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তাই দান করা উচিত। আপনারা সূর্য গ্রহণের সময় কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না। জ্যোতিষীদের মতে যেখানে গ্রহণ দৃশ্যমান, শাস্ত্র অনুসারে গ্রহণের সময় পূজা, বিবাহ, মুন্ডন অথবা অন্যান্য কাজ মানে কোনো শুভ কাজ করা উচিত নয়। গ্রহণের সময় ঘরের মন্দির ঢেকে রাখা বা বন্ধ রাখা উপযুক্ত বলেই মনে করা হয়। এই সময় আপনারা সরাসরি ঠাকুরের পূজা অর্চনা করবেন না, তবে আপনারা মন্ত্র জপ করতে পারেন। গ্রহণ শুরু হওয়ার আগে খাবার খেয়ে নেওয়াই উচিত। গ্রহণের সময় খাওয়া এড়িয়ে চলুন। এই সময়টি আধ্যাত্মিক অনুশীলনের জন্য সর্বোত্তম বলেই মনে করা হয়। এই সময়ে আপনি যদি চান আপনি আপনার গুরুমন্ত্র জপ করতে পারেন, অথবা আপনার পছন্দের দেবতার নাম আপনি স্মরণ করতে পারেন। অবশ্যই আপনি মন্ত্র জপ করবেন। বিশেষ করে 17 ফেব্রুয়ারি 2026 সূর্য এবং রাহু কুম্ভ রাশিতে একসঙ্গেই অবস্থান করবে, তাই এই গ্রহণের বিভিন্ন রাশির উপর ভিন্ন ভিন্ন প্রভাব পড়তে পারে। বিশেষ করে কুম্ভ রাশির জাতকদের 17 ফেব্রুয়ারি আজকের দিন মঙ্গলবার থেকে প্রায় 30 দিন ধরে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে সম্পত্তি কেনা বা বড় বিনিয়োগ করার মতো বিষয়ে সম্ভব হলে 30 দিনের আগে বা পরে এই ধরনের সিদ্ধান্ত নেওয়াই ভালো, কারণ গ্রহণের প্রভাবে নেওয়া বড় সিদ্ধান্ত অস্থিরতা বা বিভ্রান্তি তৈরি করতে পারে। আপনারা এইবার জানবেন কোন রাশির উপর অত্যন্তই শুভ প্রভাব পড়তে চলেছে এই সূর্য গ্রহণের ফলে। 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, এর ঠিক 2 দিন পর 17 ফেব্রুয়ারি সূর্য গ্রহণ হতে চলেছে, যা আজকের দিনে অবশ্যই ঘটবে। এই সূর্য গ্রহণটি যা আপনাদের কিছুক্ষণ আগে সময়টা জানানো হলো। সূর্য গ্রহণ ঘটবে কুম্ভ রাশি এবং ধনিষ্ঠ নক্ষত্রে ঘটবে। সূর্য গ্রহণটি বিকাল 3:26 থেকে সন্ধ্যা 7:57 পর্যন্ত স্থায়ী হবে। আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এই সূর্যগ্রহণ বাংলাদেশ এবং ভারতে অদৃশ্য, সূতক কাল বৈধ হবে না। জ্যোতিষীরা বলেছেন সূর্যগ্রহণ কিছু রাশির জন্য অশুভ এবং অন্যদের জন্য শুভ হতে পারে। জ্যোতিষ শাস্ত্রীয় গণনা অনুসারে আসন্ন সূর্যগ্রহণ কোন রাশির জন্য অনুকূল তা অবশ্যই আপনারা জেনে নিন। মেষ রাশি, বছরের প্রথম সূর্যগ্রহণ লাভজনক প্রমাণিত হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময়টা ব্যবসায়ীদের জন্য বেশ অনুকূল বলেই মনে হচ্ছে। লাভ শীঘ্রই দ্বিগুণ হতে পারে আপনার। মিথুন রাশি, ক্যারিয়ারে ভালো উন্নতি হতে পারে আপনাদের। আর্থিক অবস্থার উন্নতি হবে এই গ্রহণের পর থেকে। আয় বৃদ্ধি পাবে, তবে ব্যয় কম থাকবে। খেলাধুলার সঙ্গে জড়িতদের জন্য সময় ভালো দেখাচ্ছে। নতুন পরিকল্পনা সফল হবার সম্ভাবনা রয়েছে আপনাদের। সিংহ রাশি, কর্মক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে আপনাদের এই গ্রহণের পর থেকে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও স্নেহ বৃদ্ধি পাবে। এই সময়টি অনুকূলই থাকবে। এর পরবর্তী হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ব্যক্তিদের জন্য আর্থিক অবস্থা ভালো থাকবে আপনাদের।
কোথাও আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজও সম্পূর্ণ হবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। যানবাহন বা সম্পত্তি সম্পর্কিত সুখ শান্তি আপনারা অনুভব করতে পারেন। যে কোনো বড় দুর্ঘটনা থেকে সুরক্ষিত আপনারা থাকবেন। এর পরবর্তী যে রাশি আর তা হচ্ছে ধনু রাশি। সূর্যগ্রহণ ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি করবে। সহজে অর্থ প্রাপ্তির সম্ভাবনা হবে। পরিবারের কোনো সদস্যের সাফল্যে খুশি হবেন। নতুন উদ্যোগ শুরু করার জন্য এটি একটি ভালো সময় বলেই মনে করা হয়। বাড়ি বা সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনাদের। বিশেষ করে হিন্দু ধর্মে পূর্ণিমা বা অমাবস্যা দুই তিথিরই বিশেষ তাৎপর্য রয়েছে। এই অমাবস্যা তিথিতে হয় দেবী কালিকার পূজা। কার্তিক অমাবস্যায় আরাধনা করা হয় দেবী লক্ষ্মীর। মার্গশীর্ষ অমাবস্যায় পূজিত হন ভগবান শ্রীবিষ্ণু। প্রতি বছর সাধারণত 12টি অমাবস্যা তিথি থাকে। যদিও জ্যোতিষশাস্ত্রের হিসাবে বলছে 2026 সালে 12টি অমাবস্যা তিথি রয়েছে। হিন্দু পঞ্জিকা অনুসারে 2026 সালে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি 17 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার পালিত হচ্ছে, অর্থাৎ আজকের দিনে। অমাবস্যা তিথি 16 ফেব্রুয়ারি বিকাল 5:54 শুরু হবে এবং 17 ফেব্রুয়ারি বিকাল 5:30 শেষ হবে। উদয়া তিথি অনুসারে 17 ফেব্রুয়ারি ফাল্গুন অমাবস্যায় পূজা, উপবাস, তর্পণ এবং দান করা সর্বোত্তম বলেই মনে করা হয়। ফাল্গুন অমাবস্যা বিশেষভাবে পিতৃতর্পণ করা, শ্রাদ্ধ এবং পিণ্ড দানের সাথেই জড়িত। শাস্ত্র অনুসারে এই দিনে প্রভু শিবের উপাসনা ভক্তদের পাপ মুক্ত করে এবং জীবনের অসুবিধা দূর করে। ফাল্গুন অমাবস্যা উপলক্ষে দেশ জুড়ে প্রধান তীর্থস্থানগুলিতে বিশেষ স্নান, দান এবং ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম, গঙ্গা, যমুনা এবং অন্যান্য পবিত্র নদীতে স্নান করলে শাশ্বত পুণ্য লাভ হয়। ফাল্গুন অমাবস্যার দিনে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান কার্য সম্পূর্ণ করুন। সম্ভব হলে পবিত্র নদীতে স্নান করুন। যদি সম্ভব না হয় তাহলে গঙ্গাজল মিশ্রিত করে আপনারা বাড়িতেই স্নান করুন। স্নানের পরে পরিষ্কার সাদা পোশাক পরিধান করুন এবং সূর্য দেবতাকে জলের অর্ঘ্য অর্পণ করুন। রীতি অনুসারে ভগবান বিষ্ণুর পূজা করুন, অর্থাৎ তার সহস্র নাম পাঠ করুন এবং তাকে স্মরণ করুন। ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য উৎসর্গ করুন, আরতি করুন এবং প্রণাম করুন। গ্রহণ শেষে অবশ্যই আপনারা ঠাকুর পূজা করবেন। তবে স্নান কার্য সম্পূর্ণ করেই ঠাকুর পূজা করবেন। ঠাকুরের আসন পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা করে নেবেন এবং সমস্ত জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এরপরে ভগবান শিবের ধ্যান করুন এবং তার পূজা অর্চনা করুন। শিবলিঙ্গে জল, দুগ্ধ, বেলপাতা, ধুতুরা এবং অক্ষত নিবেদন করুন। ওম নমঃ শিবায় এই মন্ত্রটিও জপ করতে পারেন, অথবা আপনারা শিব চালিসা পাঠ করুন, আরতি করুন এবং পূজা সমর্পণ করুন। সনাতন হিন্দু ধর্মে দানকে পুণ্যের কাজ হিসাবেই বিবেচিত করা হয়। দানের অনেক মাহাত্ম্য রয়েছে। দান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে যে সম্পদের 3টি পথ রয়েছে: দান, ভোগ আর ধ্বংস। এর মধ্যে দানকেই শ্রেষ্ঠ বলে মনে করা হয়, কারণ একজন ব্যক্তিকে পুণ্য প্রদান করে। শুধু তাই নয়, বরং সমাজে করুণা এবং সম্প্রীতি বৃদ্ধি করে দানের ফলে। ফাল্গুন অমাবস্যায় খাবার দান করা একটি মহান দান। এই দিনে ক্ষুধার্তকে খাওয়ানো এবং অভাবীদের সাহায্য করা পুণ্যের বলেই বিবেচিত। ক্ষুধার্ত ব্যক্তিকে আপনারা সরাসরি খাদ্য অবশ্যই দিতে পারেন, তবে ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য এই দিনে আপনি ঈশ্বরের পূজা অর্চনা করে সেই প্রসাদ দান করুন। তাও অত্যন্তই আপনার জন্য শুভ এবং পুণ্যের হবে। আপনি দরিদ্র, অসহায় এবং অভাবী শিশুদের খাওয়ানোর অবশ্যই ব্যবস্থা করবেন যদি আপনার সামর্থ্য হয়। মনে রাখবেন, অতিথি হচ্ছে
স্বয়ং নারায়ণ। এই দিনে যদি আপনার বাড়িতে কেউ আসে তবে তাকে খালি হাতে ফেরাবেন না। আপনার যদি সাধ্য সামর্থ্য না থাকে তবে 1 গ্লাস জল হলেও আপনি তাকে পান করাবেন। ফাল্গুনী অমাবস্যা মূলত আত্মশুদ্ধি, পূর্বপুরুষদের ঋণ থেকে মুক্তি এবং সেবার মনোভাব জাগ্রত করার একটি পবিত্রতম উৎসব। এই দিনে সূর্যগ্রহণের সংযোগ এটিকে আরও পুণ্যময় করে তুলেছে। ভক্তি, আধ্যাত্মিক অনুশীলন এবং দানের মাধ্যমে কেউ কেবল পূর্বপুরুষদের আশীর্বাদই পায় না, বরং জীবনের সুখ, সমৃদ্ধি এবং শান্তির পথও প্রশস্ত করে এটিতে। ফাল্গুন অমাবস্যায় সেবা এবং করুণার এই পবিত্র চেতনাকে আলিঙ্গন করে মানবতার প্রতি আমাদের সবারই কর্তব্য পালন করা উচিত। এই দিনে আপনারা পশু পাখিদের অবশ্যই রুটি বা কোনো শস্যদানা খাওয়াতে পারেন। তবে এই দিনে আপনারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটি তামার ঘটিতে কাঁচা দুগ্ধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল, গঙ্গাজল মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন। এই কাজটা কোনো জলাশয়েও করা যেতে পারে। একে তর্পণ বলা হয়। অনেকেই নিজের পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই দিন তর্পণ করে থাকেন। এই দিন অবশ্যই অসহায় বা দরিদ্র মানুষদেরকে নিজেদের সাধ্যমতো যদি চান দান করতে পারেন, তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। 17 ফেব্রুয়ারি আজ মহা সূর্যগ্রহণ এবং অমাবস্যা। এই দিনে যদি আপনি পারেন তবে গ্রহণ শেষে অবশ্যই ব্রাহ্মণদের বা অভাবীদের কিছু খাবার অবশ্যই খাবেন আপনাদের বাড়িতে নিমন্ত্রণ করে। যদি আপনি এটি রাত্রে না পারেন তাহলে পরের দিন সকালেও করতে পারেন। এটিতে আপনি অত্যন্তই শুভ ফল পেতে পারেন। যেহেতু এই দিন অমাবস্যা এবং সূর্যগ্রহণ, আপনারা বাড়িতে এই দিনে কোনো ধরনের মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, রাজসিক এবং তামসিক খাবার এই দিন গ্রহণ করবেন না। বাড়িতে এই দিন আমিষ খাবার রান্নাও করবেন না। বিশেষ করে বলা হয়েছে এটি আপনারা মনে রাখবেন। যারা আপনারা মান্য করবেন অত্যন্ত শুভ ফল পাবেন। আর যদি আপনারা এগুলি গ্রহণ করেন তো অশুভ প্রভাব পড়তে পারে আপনাদের জীবনে। তাই এই দিনে অবশ্যই পেঁয়াজ, রসুন আপনারা একদমই মুখেই তুলবেন না, উচিত নয়। আপনারা আমিষ খাবার থেকে এই দিনে দূরে থাকবেন। যদি গ্রহণ করেন তাহলে পরিবারে অবশ্যই অমঙ্গল নেমে আসতে পারে। সুখ, সমৃদ্ধি সবকিছুতে আপনার সমস্যা হতে পারে। আর্থিক সংকট দেখা দিতে পারে। তাই এই দিন অবশ্যই আপনারা মান্য করে চলুন। অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির আগমন হতে পারে আপনাদের জীবনে। দুগ্ধ জাতীয় সমস্ত খাবার যেমন দুধ, দই, পনির ইত্যাদি এই সময়ে খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন। ভারী তৈলাক্ত খাবার এই সময় আপনারা গ্রহণ করবেন না। এই সময় ভাজা, ফাস্ট ফুড ও অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার হজমে কষ্ট হয়, অর্থাৎ হজম হয় না এবং অশুভ গ্রহণের প্রভাব পড়ে তাদের জীবনে। অশুভ গ্রহণের প্রভাব পড়ে বিশেষ করে খাবারে। তাই অবশ্যই আপনারা এগুলি এড়িয়ে চলবেন এবং এই দিনে ভুলেও আপনারা গ্রহণ করবেন না কোনো তেতো জাতীয় খাবার। উচ্ছে, করলা, চিরতা, পাতার রস এবং নিম পাতা আপনারা ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। অনেকে আছেন নিম পাতা ভেজে খেতে পছন্দ করেন, তো আপনারা এটি ভুল করেও কিন্তু খাবেন না। এই দিনে আপনারা উচ্ছে বা করলার কোনো তরকারিও খাবেন না। চিরতা পাতার রস থেকে আপনারা এই দিনে এড়িয়ে চলুন। অনেকে আছেন প্রতিদিন 1 গ্লাস করে চিরতা পাতার রস খান, তো আপনারা এই দিনে খাবেন না। কালমেঘি থেকেও আপনারা এই দিনে দূরে থাকবেন। আর এই দিনে আপনারা বিশেষ করে খাবেন না বেগুন। বেগুনের কোনো তরকারি আপনারা গ্রহণ করবেন না এই দিনে। লাউ খাবেন না এবং ঢেঁড়স আপনারা এই দিনে খাবেন না। মুসুর ডাল, পুঁই শাক, কলমি শাক আপনারা সম্পূর্ণই এড়িয়ে চলুন এই বিশেষ দিনে। সকল প্রকার নেশাজাতীয় খাবার থেকে আপনারা এই দিনে অবশ্যই দূরে থাকবেন। ভুল করেও কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। অ্যালকোহল জাতীয় খাবার থেকে অবশ্যই আপনারা এই দিনে দূরে থাকবেন। তা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। অবশ্যই আপনারা এগুলি মেনে চলুন এবং এই দিনে আপনারা অবশ্যই গ্রহণ শেষে ঠাকুরের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করে
ঠাকুরের আসনের পাশেই রেখে দেবেন। দেবী তুলসীকেও একটি প্রদীপ অবশ্যই আপনারা দর্শন করাবেন, ভক্তি ভরে প্রণাম করবেন। তা অত্যন্তই শুভ ও মঙ্গলজনক হবে আপনাদের জন্য। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি। প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলে সকলে নিশ্চয়ই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করেছেন। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।